নিয়েই হবে আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। তো ষষ্ঠ অধ্যায়ের 6.2 যে আমাদের এক্সারসাইজ ফাইল সেটি আমরা ওপেন করছি এবং স্ক্রিনে আমরা সরাসরি চলে যাচ্ছি। সেখানে এর আগে থেকে আমরা যে ফাইলগুলো ইনসার্ট করেছি সেগুলো নিয়ে কাজ করব। প্রথমে যদি ইমেজ নিয়ে কাজ করি তাহলে দেখেন আমাদের ইমেজকে যখন সিলেক্ট করব এটা বেশ কয়েকটি হ্যান্ডেল চতুর্পাশে দেখা যাচ্ছে এবং প্রতিটি ইমেজ একটা অবজেক্ট, তারপরে হচ্ছে আমাদের এখানে একটি অবজেক্ট আছে। তো ইমেজ এখানে শেপ অবজেক্ট আছে। তো যে কোনো অবজেক্ট যখন সিলেক্ট করব চতুর্পাশে কয়েকটি হ্যান্ডেল, যেগুলো দিয়ে আমরা প্রথমত এটাকে ছোট বা বড় ড্র্যাগ করে রিসাইজ করতে পারি। এরপর যখনই এটা সিলেক্ট থাকবে সাথে সাথে উপরে দেখবেন পিকচার টুলস, নিচে ফরম্যাট আলাদা নতুন একটা ট্যাব ওপেন হবে, যেখানে এই বিষয়ে ফরম্যাটিং এবং স্টাইল দেওয়ার জন্য যাবতীয় ইনফরমেশন আমাদের কাছে থাকবে। তো সবার ডান পাশে যে সাইজ সেখানে গেলে আমরা দেখবো যে এটা 1.7 to 1.71, মানে অলমোস্ট এটা স্কোয়ার একটি ইমেজ। তো আমরা যদি এখানে একটু বৃদ্ধি করি আমরা চাইলে এখান থেকে একটু বড় বা ছোট এখান থেকে করে রিসাইজ করতে পারি। এখন এটাকে ক্রপ করা যায়। তো আমরা প্রথমত এটা একটা সূর্যের ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটির চতুর্পাশে যে ব্ল্যাক যে এরিয়াটা আছে সেটা আমরা রিমুভ করতে চাই। তাহলে এটা ওয়ার্ড থেকে এটা করা যায়। ওয়ার্ড, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, এগুলোতে একই রকম ফিচার থাকে। তো সিলেক্ট করে ফরম্যাট ট্যাবের আন্ডারে একদম ডান পাশে দেখবো রিমুভ ব্যাকগ্রাউন্ড। যখন ক্লিক করব এটা নিজে নিজেই প্রায় চতুর্পাশে যে এরিয়াটুকু ব্ল্যাক সেটা সিলেক্ট করে ফেলছে। করার পরে যদি কোনো কিছু অ্যাড বা রিমুভ করতে চাই, যেমন মার্কস এরিয়া টু কিপ, আমাদের এই যেটা ব্লু কালার বা বেগুনি কালার যেটা হয়ে আছে, আসলে এটা বেগুনি কালার, তো সেইটার ডিলিট হয়ে যাবে। আর যেটাতে কোনো কালার নাই সেই অংশটুকু থাকবে। তো আমরা যদি এই অংশটুকু রাখতে চাই এভাবে দিলে এই যে সাইটের এই এরিয়াটুকু থাকছে। তো আমরা প্রয়োজন নেই, আমরা আনডু করছি। আনডু করে অটোমেটিক যে এরিয়াটুকু সিলেক্ট হলো সেইটুকুই আমরা ডিলিট করতে চাই। যে কিপ চেঞ্জেস দিলে এটার ওই সিলেক্টেড এরিয়াটা কিন্তু ডিলিট হয়ে গেল এবং আমাদের এটার এই ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারছি। এইভাবে যে কোনো ইমেজের আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করতে পারি। এখন একটা ইমেজ যখন নেই সেখানে বেশ কিছু কাজ করার সুযোগ থাকে, যেমন এখানে কারেকশন থাকে। কারেকশন থেকে আমাদের এখানে শার্পেন বা সফটেন, আমরা এখান থেকে শার্পেন করতে পারি, আবার এটাকে সফট করতে পারি। সফট করা মানে একটু ব্লার হয়ে যাবে জিনিসটা, যেমন সফট দিলাম আগের চেয়ে একটু ব্লার হবে। তো এটা আমাদের অপশন আছে। এরপর কারেকশন থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট বৃদ্ধি করা, এবং বুঝতেই পারছেন যে আপনাদের এই প্রতিটি ব্রাইটনেস কন্ট্রাস্ট দেওয়ার জন্য এটার যে নাম সেই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা থাকতে হবে। আমাদের আমরা জানার চেষ্টা করব। তো এটা বেশি ব্রাইটনেস হয়ে গেছে, এটাকে আমি একটু আনডু করে দিচ্ছি, করে ওকে করলাম। এরপর যে কাজটা করতে পারি, এই ইমেজে আমরা কালার চেঞ্জ করতে পারি। এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে স্যাচুরেশন দিলাম, বা নিচে কালার টোন একটু বৃদ্ধি করে টেম্পারেচার একটু বাড়ায় দিলাম, তাহলে একটু ওয়ার্ম ফিল চলে আসছে। একটু দেখেন ইয়েলো ভাব চলে আসছে। আর তার ঠিক পাশেরটাই একটু ব্লু বেশি আছে, তার মানে এটা কুল টোন, আর ইয়েলো বেশি হলে এটা হচ্ছে ওয়ার্ম টোন। তো এটা তার পাশেরটাকে যদি আমরা কালারে যাই, যে এটাকে এই যে টেম্পারেচার যত কম হবে এটা একটু কুল হবে, আর যত টেম্পারেচার বাড়াবো এটা ওয়ার্ম হতে থাকবে। বিভিন্ন কালার আছে, অ্যাকুয়া, অ্যাকসেন্ট কালার, 5 ডার্ক, এরকম প্রয়োজনীয় কালার আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। কালার নিয়ে কথা হলো। এরপরে পরীক্ষায় যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসার মতো, সেটি হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। একটা ইমেজ দিয়ে বললো যে এটার কালার চেঞ্জ করো, বা এটা কারেকশন করো, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ, অথবা নির্দিষ্ট একটা ইফেক্ট দিতে। যেমন এখানে একটা ইফেক্টের নাম দেখছি লাইট স্ক্রিন, অথবা তার পাশে দেখা যাচ্ছে ফিল্ম গ্রেইন।
অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্যাস্টেল স্মুথ। তো আমরা এইখান থেকে প্যাস্টেল স্মুথটাই এখানে ইফেক্ট দিলাম, অলরেডি সেই ইফেক্টটা কিন্তু এর উপর চলে আসছে। তো এখানে যে ইফেক্ট, এটাকে বলা হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট, যে ইফেক্টের কথা বলা হবে আপনাকে সেই ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে, জাস্ট এইটুকুই। তো সঠিকভাবে সঠিক ইফেক্ট যদি অ্যাপ্লাই করতে পারেন তো প্রশ্নের ফুল মার্কস। এখন এটা সিলেক্ট করলে আর কি হয়, আমরা এখানে যদি ক্লিক করি উপরে অ্যাডজাস্ট অপশনে, তাহলে দেখবো যে আমরা একটা ইমেজ চেঞ্জ করতে পারি ফ্রম এ ফাইল। আমরা এখান থেকে নিয়ে এই রক এই ইমেজটা নিচ্ছি ইনসার্ট, তাহলে আগের ইমেজ চেঞ্জ হয়ে সেখানে নতুন একটা ইমেজ আসছে। এবং আমরা এটাকে একটু বড় করি, ওকে। আর নিচে এখানে অপশন রিসেট পিকচার, বা এখানে যদি বলি রিসেট পিকচার অ্যান্ড সাইজ, তার মানে এটার যে অরিজিনাল সাইজ ছিল সেই অনুযায়ী ইমেজটা এখন চলে আসছে। তো আমরা রিসেট করার প্রয়োজন নেই, এটাকে আগের অবস্থাতেই ফিরিয়ে নিয়ে আসি, একটু রিসাইজ করি, ওকে। আর কি করতে পারি, পিকচার স্টাইল, এই যে গ্রুপ যেটা দেখতে পাচ্ছি এখান থেকে বেশ কিছু স্টাইল আগে থেকেই সেট করে রাখা আছে, সেই স্টাইলগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি। স্যাম্পল ফ্রেম হোয়াইট, তারপর এখানে দেখা যাচ্ছে যে মডারেট ফ্রেম ব্ল্যাক, নিচে হয়তো দেখতে পাচ্ছি যে মেটাল রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এটাই অ্যাপ্লাই করলাম। এবং এখানে একটা স্টাইল যদি অ্যাপ্লাই করি, দেখা যাচ্ছে এখানে আমরা স্যাম্পল ফ্রেম ব্ল্যাক এখানে অ্যাপ্লাই করলাম। করার পর যদি এখানে ভিতরে যাই, আমরা তো আরো অনেক অপশন পাবোই, কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় পার্শ্বে যদি যাই, এখান থেকে বর্ডারের কালার কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারবো, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, প্রচুর অপশন আছে, এখানে কালার চেঞ্জ করে দিতে পারবো। এবং পিকচারের ইফেক্টে যদি আসি, প্রচুর ইফেক্ট এখানে আছে, বিশেষ করে প্রিসেট, প্রিসেটে গেলে প্রিসেটে প্রচুর ইফেক্ট, এটা সুন্দর সুন্দর ইফেক্ট। এবং এখানেও একই কথা, প্রতিটা প্রিসেটের নাম আপনাকে অবশ্যই জানতে হবে এবং সেটা যে নামের যে প্রিসেট সেটাই অ্যাপ্লাই করতে হবে। তো এটা প্রিসেট অ্যাপ্লাই করলাম। আর পাশেরটাতে হয়তো দেখলাম যে পিকচার ইফেক্টে যে আমি শ্যাডো দিতে পারি, এখান থেকে আউটার শ্যাডো হয় আবার ইনার শ্যাডো হয়। তো আউটার শ্যাডো আমরা দিলাম হচ্ছে এখানে উপরেরটাই যদি দেই অফসেট বটম রাইট, ওকে, আউটার শ্যাডো দেওয়া হলো। এরপর আমরা রিফ্লেকশন যদি দেই, রিফ্লেকশন ভেরিয়েশন আমরা এখান থেকে হাফ রিফ্লেকশন টাচিং এটা দিলাম। এরপর আর কি আছে, এখান থেকে গ্লো আমরা দিতে পারি, তাহলে আপনাদের কাজ প্রতিটা অ্যাপ্লাই করে দেখা। তারপর সফট এজ, এরপর বেভেল, বিশেষ করে বেভেল একটা গুরুত্বপূর্ণ বিষয়, তারপর শ্যাডো, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এখান থেকে আমরা যে কোনো একটি দিলাম, সফট রাউন্ড এটাই অ্যাপ্লাই করলাম। এবং বেভেল দেওয়ার পরে আমরা যদি চাই এখান থেকে 3D রোটেশনটাও অন করতে পারি, যেমন প্যারালাল, আইসোমেট্রিক লেফট ডাউন, অথবা এখানে দেখতে পাচ্ছি যে অফ অ্যাক্সিস 1 লেফট, এটা অ্যাপ্লাই করলাম। অথবা 3D রোটেশনে এসে আমরা পার্সপেক্টিভটাও দিতে পারি, যেমন এখানে দেখতে পাচ্ছি পার্সপেক্টিভ কন্ট্রাস্টিং রাইট, ওকে। তো এত এত ইফেক্ট দেওয়ার সুযোগ আছে এবং একটা যদি ভালোভাবে জানি তো মোটামুটি আমরা সবগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। এবার সবচেয়ে জরুরি একটা বিষয় হলো পজিশন, এটা পরীক্ষায় আসবেই। এবং আমরা যে ইফেক্ট দিলাম এখান থেকে অলরেডি কয়েকটি প্রশ্নের কিন্তু সলিউশন আপনারা পেয়ে গেলেন, এখান থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় আসবে। এক হচ্ছে স্টাইল দেয়া, আর্টিস্টিক ইফেক্ট, কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তারপর পিকচার স্টাইল, তারপর পিকচারের বর্ডার চেঞ্জ, পিকচার ইফেক্ট। এখানেই ভুল করে মানুষ, হয়তো ইফেক্ট দিতে বলা হলো সে স্টাইল অ্যাপ্লাই করে বসে থাকলো, অথবা পিকচার স্টাইলস দিতে বলা হলো সে পিকচার ইফেক্ট দিয়ে বসে থাকলো। তো এই চেঞ্জ করা যাবে না, এটা ভালো করে খেয়াল করতে হবে। এখন পজিশন যদি বলে, এখানে পজিশন অ্যারেঞ্জ গ্রুপে গেলে পজিশনে আমরা দেখছি যে ইন লাইন উইথ টেক্সট, যেমন উপরে নিচে টেক্সট থাকবে, মাঝে ইমেজ থাকবে, এটা আমরা দিলে, এটা যদি আমি এটাকে মুভ করি, এবং এটা মুভ করার এখানে অপশনই পাচ্ছি না, এখানে যদি এটাকে
এই সাইডে দিয়ে দিই পজিশন অন টপ লেফট উইথ স্কোয়ার টেক্সট র্যাপিং, তাহলে টপ লেফটে চলে আসছে। আবার যদি এখানে মাঝখানে দিয়ে দিই তাহলে পজিশন ইন মিডল সেন্টার এটা আসছে। তো টপ লেফট থাকলো, এটা হচ্ছে একটা পজিশন। আর দ্বিতীয়টা হলো খুব জরুরি, এটা হচ্ছে র্যাপ টেক্সট, মানে লেখাগুলো তাকে কিভাবে তার চতুর্পাশে থাকবে। তো আমরা এখানে বেশিরভাগ স্কোয়ার বিষয়টা ব্যবহার হয়, যখনই স্কোয়ার দিব আমরা এটাকে তখন ইচ্ছে মতো এটাকে মুভ করতে পারি এই অবজেক্টটাকে, এবং আশেপাশে যদি লেখা থাকে সেটা এই অবজেক্টের সাইজ অনুযায়ী এই সাইজ হয়ে যাবে। আর যদি এখান থেকে র্যাপ টেক্সটের জায়গায় এটা ইনলাইন উইথ টেক্সট থাকে তাহলে এটাকে মুভ করা একটু কঠিন। তো সাধারণত এটা স্কোয়ার, টাইট, থ্রো বা বিহাইন্ড টেক্সট বা ইন ফ্রন্ট অফ টেক্সট বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করার কথা বলা থাকে। তো আমরা স্টাইল স্কোয়ারটাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, বাকিগুলো প্র্যাকটিস করে দেখবেন। এখন এই অবজেক্ট সিলেক্ট করার পর আমরা যদি দুটো অবজেক্ট পাশাপাশি নেই, এটাকে টেক্সট র্যাপ থেকে এটাকে স্কোয়ার করে দিলাম এবং দেখা যাচ্ছে যে একটা অবজেক্ট আরেকটার উপরে, একটা ইমেজ আরেকটার উপরে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটার অর্ডার চেঞ্জ করতে পারি। তো অর্ডার গুলো নিয়ে পরে কথা বলবো, বা এখান থেকে যে ক্রপ করা যায় ক্রপ নিয়েও আমরা একটু পরে কথা বলবো। জাস্ট ক্রপে ক্লিক করে আসপেক্ট রেশিও এই অনুযায়ী ক্রপ করতে পারি, দিয়ে জাস্ট ক্রপে আরেকবার ক্লিক করলাম, ক্রপ হয়ে গেল। অথবা ক্রপে ক্লিক করে আমরা ম্যানুয়ালিও এটা ক্রপ করতে পারি, দিয়ে সিলেক্ট করার পর ক্রপে ক্লিক করলাম, এটা ক্রপ হয়ে গেল। তো আমরা অন্যান্য অবজেক্ট যেগুলো শেপ, সেগুলোতে কিভাবে স্টাইল দেবো সেটা দেখি। এখানে একটা অবজেক্ট দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করার পর একই রকম ইমেজে যেভাবে কাজ করলাম সেই রকম এখানে ফরম্যাট, সেই ফরম্যাটে আসার পর আমাদের শেপ স্টাইলের ভিতর বিভিন্ন থেম স্টাইল আছে এবং প্রতিটার আলাদা আলাদা নাম, যেমন কালার, আউটলাইন। তো আমরা এখান থেকে ভিতরে একটা কালার দিচ্ছি, সেটা হচ্ছে সাবটল ইফেক্ট অ্যাকোয়া অ্যাকসেন্ট 5। তো এটা দেওয়ার পর আমরা যদি শেপের ফিল কালার চেঞ্জ করতে চাই সেটা ফিল কালার চেঞ্জ করতে পারি। আবার যদি আউটলাইন চেঞ্জ করতে চাই সেখান থেকে আউটলাইনও চেঞ্জ করতে পারি। এবং শেপ ইফেক্ট থেকে আমরা শ্যাডো, যেমন এখানে বলা হচ্ছে এটা অফসেট বটম, এই শ্যাডো দিলাম। এরপর শেপ ইফেক্ট থেকে রিফ্লেকশন, এটা রিফ্লেকশন দিচ্ছি। এগুলোকে একটু আমি সরিয়ে নিচ্ছি সাইড থেকে। রিফ্লেকশন থেকে শুরু করে ফরম্যাট, এখানে গ্লো, তারপর সফট এজ, আমরা 3D রোটেশন, এখান থেকে বিভিন্ন রোটেট আমরা এখানে দিতে পারি। এটা পার্সপেক্টিভ, কন্ট্রাস্টিং লেফট, এই রোটেশন দিলাম। ওকে, এবং ইমেজ হোক, শেপ হোক বা অন্য যে কোনো অবজেক্ট, এটার কিন্তু অল্টার টেক্সট অ্যাড করতে হয় অ্যাক্সেসিবিলিটি ইস্যুর জন্য, যেটা আমরা প্রথমেই আলোচনা করে আসছি। এবং এটাও ইমেজের সাথে টেক্সটের সাথে কিভাবে থাকবে তার জন্য এটার পজিশন আমরা এখান থেকে চেঞ্জ করে ওই ইনলাইন উইথ টেক্সট অথবা টপ লেফট অথবা সেন্টার অথবা টপ রাইট, বিভিন্ন আমরা পজিশন এখানে দিতে পারি। আমরা এখানে পজিশন আমরা বটম লেফট এটাকে অ্যাপ্লাই করলাম। ওকে, নিজে নিজে এটা পজিশন বটম লেফটে চলে আসছে। একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে র্যাপ টেক্সট, এটাকে আমরা টাইট র্যাপ টেক্সট এই স্টাইলটা অ্যাপ্লাই করলাম। এবং এটা যদি অন্য কোনো অবজেক্টের নিচে থাকে তাহলে ব্রিং ফরওয়ার্ড অ্যারোতে ক্লিক করে ব্রিং টু ফ্রন্টে দিলাম, এটা কিন্তু সবার উপরে চলে আসছে এবং উপরে যে ইমেজটা ছিল সেটা নিচে চলে গেছে। তো এটা এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। আরো অপশন আছে, সেটা হচ্ছে অ্যালাইন। যেমন আমাদের উপরে যে ইমেজ দুটো সেটাকে যদি সিলেক্ট করি, ফরম্যাট ট্যাবে যাই, অ্যালাইনে ক্লিক করি, তাহলে দেখবো যে অ্যালাইন টপ ক্লিক করলে দুটো ইমেজ টপে অ্যালাইন হয়ে গেছে। এইভাবে আমরা অ্যালাইন করতে পারি।
তো চলুন আমরা পরবর্তী যে আমাদের চার্ট সেখানে যাই। তো চার্টে গেলে প্রথমত আমাদের অপশন হচ্ছে এটাকে একটু বড় বা ছোট করা যাচ্ছে হ্যান্ডেল ধরে। এরপর সিলেক্ট থাকলে পাশে দুটো চার্টের টুলস আসে, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে ফরম্যাট। তো ফরম্যাট মোটামুটি সবগুলো একই রকম। এখানে আমরা চার্টের এরিয়া সিলেক্ট করতে পারি, তারপর হচ্ছে এই যে শেপ স্টাইলে এসে এটা বিভিন্ন স্টাইল দেয়া যাচ্ছে। তার ফিল কালার আমরা চেঞ্জ করে দিতে পারি, আউটলাইন আমরা চেঞ্জ করে অন্য কোনো আউটলাইন, ইফেক্টে আমরা বেভেল ইফেক্ট বা যে ইফেক্ট আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করে করে ট্রাই করব। এবং এই জিনিসটার ডিজাইন যদি চেঞ্জ করতে চাই তাহলে ডিজাইন ট্যাবে এসে দেখবো যে চার্টের প্রচুর ডিজাইন আছে এখানে, এবং প্রতিটা ডিজাইনের আলাদা আলাদা নাম্বার আছে, স্টাইল 1, স্টাইল 2। তো এখানে দেখা যাচ্ছে লাস্টে একটা স্টাইল 7 দেখতে পাচ্ছি, আমরা স্টাইল 7 অ্যাপ্লাই করলাম, ফলে এটার যাবতীয় স্টাইল এখানে চলে আসছে। আরেকটা কাজ করা যায়, স্টাইল দেওয়ার পর এর কালার চেঞ্জ করা যায়। এখান থেকে আমরা কালারফুল অনেকগুলো কালারফুল প্যালেট 2, কালারফুল প্যালেট 3, এটা বেশ ভালো লাগছে, এটাই দিলাম। তো আপনারা প্যালেটগুলোর নাম জানবেন এবং সেটা অ্যাপ্লাই করবেন। এর ঠিক বাম পাশে চার্ট লেআউটে যদি আসি, দেখব কুইক লেআউটের এখানে অনেকগুলো অপশন আছে, লেআউট 1, লেআউট 2। আমরা এখানে যদি দেখি একদম নিচে যদি দেখি লেআউট 7-এ এই নিচে সব লেজেন্ড গুলো ডান পাশে চলে আসছে, এটা একটা অপশন। একটু বড় করলাম। এবার অ্যাড চার্ট এলিমেন্ট, এই চার্ট এলিমেন্টে আসলে আমরা প্রথমে চার্ট টাইটেল সেটা কোথায় থাকবে, নান অথবা অ্যাবভ চার্ট অথবা সেন্টার্ড ওভারলে, আমরা অ্যাবভ চার্ট দিয়ে রাখলাম। তারপর ডেটা লেভেল নান নাকি সেন্টার নাকি ইনসাইড এন্ড নাকি আউটসাইড এন্ড নাকি বেস্ট ফিট ডেটা কালেক্ট, তো আমরা এটাকে বেস্ট ফিট হিসেবে দিয়ে রাখছি। এরপর লেজেন্ড গুলো কোথায়, রাইটে, একটু আগে যেটা সেট করলাম, আমরা চাইলে এটাকে লেফটেও নিতে পারি বা বটমেও নেওয়া যায়। এইভাবে সবগুলো অ্যাপ্লাই করে করে প্র্যাকটিস করে আপনাকে আয়ত্ত করতে হবে, এবং চাইলে এখান থেকে আমরা এক চার্ট থেকে অন্য চার্টে কনভার্ট করতে পারি, চেঞ্জ করতে পারি টাইপ। যেমন চেঞ্জ চার্ট টাইপ, সেখান থেকে পাই থেকে যদি আমরা সরাসরি কলাম চার্টে চলে যাই, ক্লাস্টার কলাম, অথবা বার চার্টেও যেতে পারি, ক্লাস্টার বার সিলেক্ট করে ওকে করে দিলাম, ছিল পাই চার্ট হয়ে গেল ক্লাস্টার বার চার্ট। তো এটা মোটামুটি চার্টের ব্যাপার। এখন যদি মনে হয় যে না, আমি চার্টের যে ইনফরমেশন সেটাই পরিবর্তন করতে চাই, তখন চার্ট সিলেক্ট রেখে এডিট ডাটা দিয়ে এডিট ডাটাতে যখন ক্লিক করব, এই ডাটাগুলো চলে আসছে। এবং কোনোটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, যেমন 44, আমরা এটা আসলে লিখব 94, আর যেটা 92 এটা লিখবো হচ্ছে 32। এই দিয়ে আমরা এন্টার দিলাম, দিয়ে এটা ক্লোজ করে দিলাম, আমাদের মান কিন্তু সেইভাবে চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে চার্ট নিয়ে আলোচনা। এরপরে আমরা যে অবজেক্টটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে স্মার্ট আর্ট। আমাদের যে কোনো বিষয় যদি গ্রাফিক্যালি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাই, তখন ভালো উপায় হচ্ছে চার্ট বা স্মার্ট আর্টের মাধ্যমে প্রকাশ করা। এটা সাধারণত ছিল হচ্ছে আমাদের ডেটা সায়েন্স শেখার জন্য কি কি মূল বিষয় লাগবে, যেখানে দরকার ছিল বিজনেস নলেজ, তারপর কম্পিউটার সায়েন্স, ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসলে সিএসির ভিতরেই ছিল। তাহলে এটা আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করে যেটা প্রয়োজন নেই এখান থেকে যদি ডিলিট করে দেই, সেটা ডিলিট হয়ে গেল। এবং এটা এই অবস্থায় থাকার পরে আমরা ডিজাইন এবং ফরম্যাট দুটো ট্যাব, তো ডিজাইন ট্যাবে এসে যদি এটাকে মুভ আপে দেই, তাহলে এটা কিন্তু এর অর্ডার চেঞ্জ হচ্ছে। আমরা চাইলে আরো করে দিতে পারি, সিএসিটাকে আমরা মুভ আপ
করতে পারি বা বিজনেস যেটা নলেজ মুভ ডাউন করতে পারি। এইভাবে এটাকে চেঞ্জ করা যায়। এখন এই পুরো জিনিসটার দেখা যাচ্ছে যে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। আমরা উল্টো যদি করতে চাই যে রাইট থেকে লেফটের দিকে আসবে, তখন পুরোটা সিলেক্ট করে, আমি আবার বলছি কারণ পরীক্ষায় এরকম প্রশ্ন থাকে, লেফট থেকে রাইট অর্ডারে আছে, আমরা চাচ্ছি এটাকে রিভার্স করতে, তখন জাস্ট সিলেক্ট করে এই ডিজাইন ট্যাবে এসে রাইট টু লেফট দিয়ে দিব। যা ছিল সব ঠিকই আছে, শুধু এটা রাইট থেকে লেফটের দিকে বিপরীত দিকে হয়ে গেছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যদি এখানে অ্যাড শেপ দিতে চাই, অ্যাড শেপে ক্লিক করে আমরা অ্যাড শেপ আফটার বা অ্যাড শেপ বিফোর দিয়ে আমরা নতুন শেপ তৈরি করতে পারি। বা যদি চাই এখান থেকে এই পুরো স্টাইলটাই আমরা পরিবর্তন করে দিতে পারি এখান থেকে। আরেকটা বিষয় পরীক্ষায় দেয় যে আমাদের চেঞ্জ করার সুযোগ আছে, চেঞ্জ কালার। এখান থেকে কালারফুল, অ্যাকসেন্ট 1, হয়তো বলা থাকলো কালারফুল, এটা কি রেঞ্জ অ্যাকসেন্ট কালার 2 to 3, এটা জাস্ট সিলেক্ট করলেন, কালার চেঞ্জ। এবং স্মার্ট আর্ট স্টাইলে যদি আসি, এর ভিতরে কিন্তু বেশ কিছু স্টাইল, এটা বেস্ট ম্যাচ ফর ডকুমেন্ট, মডারেট ইফেক্ট, অথবা নিচে 3D ইফেক্ট আছে, কার্টুন আছে, এই পাশে দেখতে পাচ্ছি হলো মেটালিক সেন্স, তারপর সানসেট সেন্স, আমরা এই পাশেটা দিচ্ছি ফ্ল্যাট সেন্স। ওকে, এটা হলো। যদি মনে হয় যে না এটাকে আমি রিসেট করতে চাই, তাহলে এখানে রিসেট গ্রাফিকে ক্লিক করলে পুরো জিনিসটা আবার রিসেট হয়ে গেল। এবং এটা তো আমরা জাস্ট ডিজাইন ট্যাবের কাজ করলাম। ফরম্যাটে যদি আসি, তো ফরম্যাটে আমরা এখান থেকে এর ফিল কালার চেঞ্জ করতে পারবো, মানে এই শেপের আন্ডারে যে ফিল, সেটা আমাদের এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটের কালারও আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা এটাকে সময় সুযোগ মতো এটাকে পরে এই বিষয় নিয়ে কথা বলবো। আর 3D যদি কোনো মডেল থাকে, 3D মডেল সিলেক্ট করে আমরা ফরম্যাট থেকে এসে 3D মডেলের ভিউগুলো আমরা চেঞ্জ করে দেখতে পারি, বিভিন্ন ভিউ। এবং প্রতিটা ভিউ আপনাকে অবশ্যই জানতে হবে, জেনে সেটা অ্যাপ্লাই করব। এটা এখান থেকে আমরা হাইট কম বেশি করতে পারি, উইডথ কম বেশি করা যায়। এটা পজিশন আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, বিভিন্ন পজিশন। তারপর সেটাকে টেক্সট র্যাপ স্কোয়ার থাকবে না টাইট থাকবে, নাকি ইন ফ্রন্ট অফ টেক্সট থাকবে, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আসসালামু আলাইকুম, আমরা চ্যাপ্টার 6 এর 3rd সেকশনে আছি। এখানে আমরা যে এর আগে যে শেপগুলো নিয়ে কাজ করলাম, এবার সেই শেপের ভিতরে টেক্সট অ্যাড করা শিখব। এবং এই টেক্সটগুলোকে আবার কিভাবে আমরা মডিফাই করতে পারি সেগুলো আমরা শিখব। এবং স্মার্ট আর্ট গ্রাফিক যে কন্টেন্টগুলো রয়েছে সেটাও আমরা কিছু এডিট করা শিখব। তো চলুন আমরা শুরু করি। চ্যাপ্টার 6 এর 6.3 যে ফাইল, সেটি ওপেন করে আমরা শুরুতেই দেখছি যে একটি শেপ রয়েছে। তো এই শেপ সিলেক্ট করে আমরা যদি পরপর দুটো ক্লিক করি, অর্থাৎ ডবল ক্লিক করি, তাহলে এটা শেপ চলে আসে। আমরা 6.3 যে ফাইল, সেখানে এসে এই শেপ, আগে থেকে যে শেপটা আছে সেটা সিলেক্ট করে এর উপর রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট, তাহলে এখানে কার্সার চলে আসবে। এবার আমরা এর ভিতরে প্রয়োজনীয় টেক্সট নিয়ে নিচ্ছি, অ্যাড টেক্সট, বা আপনি প্রয়োজনীয় যে কোনো টেক্সট যেটা নিতে বলা হবে সেটি নিয়ে এই টেক্সটটাকে এবার আমরা এডিট করতে পারি। এটা সিলেক্ট করে আমরা হোম ট্যাবে যদি আসি, এসে এটার সাইজ বড় করব, এটা 24 সাইজ। এটার হচ্ছে ফন্ট চেঞ্জ, এটাকে বোল্ড, তারপর ইটালিক, এর কালার চেঞ্জ বা যে কোনো কালার আমরা এখান থেকে করতে পারি। এটা আরেকটু বড়, এরকম। তবে মূল কাজটা হচ্ছে ফরম্যাটে যখন আসব, তখন এই
টেক্সটের জন্যই আলাদা কিছু স্টাইল থাকবে। যেমন এটা যখন সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের ওয়ার্ড আর্ট স্টাইল এর ভিতরে দেখতে পাচ্ছি কুইক স্টাইলে এখানে অনেকগুলো স্টাইল আগে থেকেই করা আছে। যেমন ফিল ব্ল্যাক, তারপর এই পাশেরটা হচ্ছে ফিল ব্লু অ্যাকসেন্ট কালার 1 শ্যাডো। তো আমরা এটা ব্ল্যাকের সরি ব্লুর মাঝে ব্লু দেখা যাচ্ছে না। তাহলে আমরা অন্য কিছু নেই, এটা নিতে পারি অথবা এই পাশে এটা হোয়াইট আউটলাইন অ্যাকোয়া অ্যাকসেন্ট কালার 5 শ্যাডো। এটা নিলাম এবং এটা হচ্ছে হোম থেকে ফন্ট সাইজটা বড় করতে পারি। আবার নেয়ার পর আমরা যদি চাই এখান থেকে এটার কালার যে ফিল কালার সেটা চেঞ্জ করে অন্য কোনো কালারও দিতে পারি এখান থেকে, বা একদম হলুদ একটা কালার দিয়ে দিলাম ইয়েলো। এটার আউটলাইন আমরা যদি দেই অন্য একটা কোনো আউটলাইন দিয়ে দিচ্ছি আউটলাইন, এবং এখানে আসলে একইভাবে শ্যাডো, তারপর হচ্ছে সেটার রিফ্লেকশন এবং প্রতিটি বিষয়ের নাম আমরা জেনে টাইট রিফ্লেকশন টাচিং একটা রিফ্লেকশন দিলাম। এরপর সেখানে গ্লোটার বিভিন্ন ভেরিয়েশন আছে, আমরা সেই গ্লোটা অ্যাড করলাম। এবং এখানে যদি দেখি বেভেল দিতে পারি আমরা বিভিন্ন বেভেল। আগেই বলছি যে কোনো স্টাইল অ্যাপ্লাই করব প্রতিটার আগে নাম জেনে নেব, প্র্যাকটিস করব, তারপরে আমরা এখান থেকে স্ল্যান্ট এই বেভেলটা অ্যাড করছি। এবং চাইলে এখান থেকে 3D রোটেশন আমরা দিয়ে 3D রোটেশন দিতে পারছি। এবং যদি মনে করি এটাকে আমরা আবার এগুলোকে এডিটও করতে পারি, যেমন 3D রোটেশন অপশনে যখন যাব তখন এখান থেকে কিন্তু এগুলোর সাইজ আমরা কম বেশি করে এখান থেকে চেঞ্জ করতে পারি। এই তো এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। ডিস্টেন্স ফ্রম গ্রাউন্ড একটু ডিস্টেন্স বাড়াচ্ছি। তো এই অপশনগুলো আমরা ট্রাই করে দেখব। এবং এখান থেকে ট্রান্সফর্ম বিভিন্ন সাইজ আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারি। এখানে বিভিন্ন অপশন দিয়ে দেওয়া আছে, আমরা এগুলো একটু নাম সহ জেনে বুঝে অ্যাপ্লাই করব। যেমন এটা ওয়েব আপ, তারপরে এখানে দেখা যাচ্ছে যে কার্ভ ডাউন, এগুলো আমরা ট্রাই করব। তো এটা মোটামুটি হচ্ছে টেক্সটের স্টাইল। এখন যে কোনো অবজেক্ট যদি থাকে, প্রতিটা অবজেক্ট সেটা ইমেজ হতে পারে, শেপ হতে পারে, বা ওয়ার্ড আর্ট চার্ট যেটাই হোক, সেটার অল্টার টেক্সট অ্যাড করা আমাদের জানতে হবে। এটা যখন সিলেক্ট করব, ফরম্যাটে আসলে সেখানে দেখেন অ্যাক্সেসিবিলিটি যে গ্রুপ সেখানে অল টেক্সট আছে। এখানে আমরা দিয়ে দিলাম জাস্ট বেসিক শেপ লিখে আমরা ক্লিক করলাম, অল্টার টেক্সট অ্যাড করা হয়ে গেল। আবার অনেক সময় বলতে পারে যে অল্টার টেক্সটটা রিমুভ করতে হবে, তাহলে কি করব? এটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার টেক্সটে ক্লিক করব, এখানে যেটা আছে সেটা ডিলিট করে দিয়ে ক্লোজ করে দেব। তাহলে আমাদের অল্টার টেক্সট অ্যাড করা বা রিমুভ করা দুটোই হলো। অথবা অনেক সময় আপনি এরপর রাইট বাটনে ক্লিক করলে দেখবেন নিচে এডিট অল্টার টেক্সট এই অপশনটা পাবেন, সেখান থেকেও এই অল্টার টেক্সট এডিট, অ্যাড বা রিমুভ করা যায়। তো আমরা শেপে কিভাবে টেক্সট দিতে হয় সেটা শিখলাম। আমাদের এখানেও এরকম হয়তো বলতে পারে যে এরকম একটা শেপ নিয়ে তার ভিতরে টেক্সট অ্যাড করতে হবে। তাহলে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, অ্যাড টেক্সট দিয়ে আমরা যা দিতে চাই এখান থেকে আমরা দিয়ে সেটা আবার নির্দিষ্ট যা যা স্টাইল দেওয়ার প্রয়োজন সেটা দিতে পারি। আচ্ছা, আমাদের স্মার্ট আর্ট নিয়ে অনেক কথা আমরা বলেছি, সেটা নিয়ে যদি আর কথা না বলি, এখানে শুধু অ্যাড শেপে যদি আসি দেখব যে এখান থেকে অ্যাড শেপ আফটার দিলে নতুন একটা শেপ তৈরি হচ্ছে। আবার যদি আমরা এটাকে বিফোর দেই তাহলে সামনে একটা পরে একটা এভাবে শেপ তৈরি হচ্ছে। যে কাজটা আমরা এখান থেকে অ্যারো থেকেও ক্লিক করে করতে পারি, যে এখান থেকে অ্যারো থেকে দেখি যে অনেকগুলো শেপ অলরেডি অ্যাড হয়ে গেছে। ব্যাক স্পেস দিয়ে এগুলো ডিলিট করে দিচ্ছি, আগের অবস্থায় ফিরে আসলো। এআইটাকেও আমরা রিমুভ করে দিচ্ছি। এগুলো আমাদের বর্তমান অবস্থা। এবং এর ভিতরে যে টেক্সটগুলো, সেই টেক্সটগুলোকেও আমরা চেঞ্জ করতে পারি। পুরো স্মার্ট আর্টটাকে সিলেক্ট করে ভালো করে খেয়াল করেন, আমরা যদি শুধু ম্যাথে ক্লিক করি, এখন ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এটা সিলেক্ট হয়ে আছে। আর বাইরের বর্ডারে ক্লিক করলে পুরো স্মার্ট আর্টটাই সিলেক্ট হয়ে আছে। এরপর সেখানে ফরম্যাটে যে আমরা শেপ ফিল তো জানি,
কিন্তু ওয়ার্ড আর্ট স্টাইল আমরা একইভাবে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। বিভিন্ন ওয়ার্ড আর্ট স্টাইল, তার টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, একইভাবে হচ্ছে টেক্সট ইফেক্ট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো ইফেক্ট, বেভেল, 3D রোটেশন এবং ট্রান্সফর্ম। এই প্রতিটা আমরা অ্যাপ্লাই করে এটা দেখব। এবং যদি আমরা এই অবজেক্টেও অল্টার টেক্সট দিতে চাই, তাহলে অল্টার টেক্সটে ক্লিক করলে আমরা এখান থেকে চলে আসব। আমরা লিখতে পারি পাথ ফর ডেটা সায়েন্স দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এটার জন্য প্রয়োজনীয় অল্টার টেক্সট আমরা জেনে গেলাম। এবং এটা কোনো কারণে যদি আমার এই চার্টের উপরে চলে আসে, আগে এটার পজিশনটাকে চেক করে দিই। ডিজাইন ট্যাব, ফরম্যাট, এই পাশে যদি আসি, এখানে দেখব হচ্ছে এটার পজিশন স্কয়ার, তাহলে এখানে মুভ করা যাচ্ছে। করার পরে আমরা এই যে নিচে যে চার্ট, সেটাকে বড় বা ছোট করতে পারি, সেটা ডিজাইন আমরা দেখেছি, এটা নিয়ে আর কথা না বলি। আমরা এখন শিখব হচ্ছে শুধু টেক্সট নেয়ার জন্য, কোনো অবজেক্টের টেক্সট নেওয়া শিখলাম, কিন্তু কোনো অবজেক্ট ছাড়া যদি টেক্সট নিতে চাই, আলাদা করে এডিট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের টেক্সট বক্স নিয়ে কাজ করতে হবে। ইনসার্ট থেকে শেপ এবং এখান থেকে টেক্সট বক্স নিয়ে সেটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তৈরি করব। এর মধ্যে প্রয়োজনীয়, যেমন এমআই ট্যাব ওপেন হয়ে আছে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এটা লিখলাম আমি। টেক্সট বক্সের ভিতর লেখা হয়ে গেল। আমরা চাইলে এটাকে রিসাইজ করতে পারি, আবার এটাকে বড় করতে পারি। এখন আমরা চাইলে টেক্সট বক্সের ফরম্যাটিং দিতে পারি। যেমন এখান থেকে যদি এটা অ্যারোতে ক্লিক করে আমরা এখানে ক্লিক করি, পাশে সিলেক্ট করি কালার আউটলাইন অরেঞ্জ অ্যাকসেন্ট 6, এটা চলে আসছে। তারপরে এটার ফিল কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। বিভিন্ন ফিল কালার এখানে দেওয়ার অপশন আছে, আমরা এটা ফিল কালার চেঞ্জ করলাম। শেপের আউটলাইন আমরা চেঞ্জ করতে পারি, সেটার ওয়েট প্রচুর অপশন আছে। এবং একইভাবে শেপের যে ইফেক্ট, সেটা প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট এজ, বেভেল এবং 3D রোটেশন, প্রতিটি আলাদা আলাদা করে দিয়ে আমরা এটা প্র্যাকটিস করব। যেমন শ্যাডোটা যখন দিচ্ছি, শ্যাডো এখান থেকে না দিয়ে আমরা শ্যাডো অপশনে যদি যাই, আলাদা শ্যাডো অপশন চলে আসছে এবং সেখানে আমরা চাইলে সেখান থেকে আমরা শ্যাডো তৈরি করতে পারি। যেমন ডিস্টেন্স ফ্রম গ্রাউন্ড, এখানে আমরা একটু বৃদ্ধি করে দিলাম, শ্যাডো তৈরি হচ্ছে। এটার প্রিসেট কি দেব, সেটা আমরা প্রিসেট দিলাম। সেটার কালার কি দেব, সেখান থেকে একটা কালার সেট করে দিলাম। ট্রান্সপারেন্সি কেমন থাকবে, সাইজ কত থাকবে, ব্লার কি পরিমাণ থাকবে, যাবতীয় বিষয় আমরা এডিট করে এটা করতে পারি। তো আপনাদের যারাই আগ্রহী রয়েছেন, তারা এটা বারবার এটা প্র্যাকটিস করে, প্রতিটি বিষয় প্র্যাকটিস করে করে আপনারা এটা দেখবেন। এটা ফিল কালার হতে পারে, এটা একটা ফিল কালারে হতে পারে, আবার একই সাথে লাইন কালারেও বিভিন্ন ইফেক্ট আমরা দিতে পারি। তারপর শ্যাডো, এবং এই পাশে আমরা টেক্সট বক্স নিয়েও কাজ করতে পারি। তো অনেক অনেক সুযোগ রয়েছে এটার করার, এবং এটাকে সিলেক্ট করে আমরা এর সাইজ কম বেশি এখান থেকে করতে পারি। এখন টেক্সট বক্স নিয়ে তো কাজ হলো, এবার আমাদের হচ্ছে ওয়ার্ড এর ভিতরে যে টেক্সট রয়েছে সেটা। তো সেটাও একইভাবে বক্স সিলেক্ট করে ফরম্যাট থেকে ওয়ার্ড আর্ট স্টাইল, এবং এখানে ক্লিক করলে আমরা তো ফরম্যাট শেপ পাচ্ছি, এবং এখানে আমরা কুইক স্টাইল থেকে অনেকগুলো স্টাইল, এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে স্টাইল পাচ্ছি। তারপর হোমে এসে আমরা সাইজটাকে বড় করে, বেশ বড় করে দিচ্ছি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এটাকে একটু ছোট করি, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, ওকে। এরপর এটাকে সেন্টার অ্যালাইন, প্রয়োজনীয় যে কোনো স্টাইল টেক্সটের ক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি। সেটা অ্যালাইন টেক্সট, এখান থেকে মিডল, তারপর টেক্সট ডিরেকশন, এরপর হচ্ছে ডিরেকশন আবার চেঞ্জ করলাম, ক্রিয়েট লিঙ্ক। এরপর এটার সাথে হচ্ছে অল্টার টেক্সট দিয়ে, এটা হচ্ছে ফরম্যাটেড
টেক্সট দিয়ে দিলাম। এইভাবেও আমরা অল্টার টেক্সট দিয়ে দিতে পারি। এবং এটা যদি কোনো একটা অবজেক্টের উপরে থাকে সেই ক্ষেত্রে আমরা এই যে ব্রিং ফরওয়ার্ড এখান থেকে এটাকে ব্রিং টু ফ্রন্ট যদি উপরে নিতে চাই, আর যদি পিছনে নিতে চাই ব্রিং টু ব্যাক দিতে পারি। সেখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে যেয়ে যদি একবারেই পিছনে পাঠাতে চাই সেন্ড টু ব্যাক, আর যদি মনে হয় না এক স্টেপ করে পিছনে পাঠাবো তখন সেন্ড ব্যাকওয়ার্ড দেব। আর সামনে আনার জন্য ব্রিং টু ফ্রন্ট, আর এক স্টেপ করে সামনে আনতে গেলে ব্রিং ফরওয়ার্ড। এবং এটা যদি অ্যালাইন করতে চাই কোনো একটা অবজেক্টের সাথে, আমরা এই উপরের অবজেক্ট এবং নিচের অবজেক্ট দুটো সিলেক্ট করে অ্যালাইন করব। তখন এই ফরম্যাটে ক্লিক করে অ্যালাইন যে গ্রুপ সেখানে অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, দুটো মাঝ বরাবর অ্যালাইন হয়ে গেল। তো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। এবং টেক্সট সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনার বলা থাকে, যে কোনো প্রিসেটের কথা উল্লেখ থাকে, আপনারা এই স্টাইলগুলো অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে সেটা সলভ করতে পারবেন। তো প্র্যাকটিস করেন বেশি বেশি, পরীক্ষায় ভালো করেন সেই কামনায় এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 6 এর লাস্ট সেকশন নিয়ে কথা বলবো এখন। গ্রাফিক্স এলিমেন্টসগুলো এখন মডিফাই করব। ছোট্ট কিছু কাজ, যেমন অবজেক্টসগুলোর পজিশনিং করা, তারপর এটার টেক্সট র্যাপিং করা এবং অল্টারনেটিভ টেক্সটগুলো অ্যাড করা। এই ছোট্ট কাজগুলোই আমরা করব এই চ্যাপ্টারে। চলুন শুরু করি। তো 6.4 এই চ্যাপ্টারের এক্সারসাইজ ফাইলটি ওপেন করছি। করে আমাদের ফার্স্ট পেজে দেখি একটা অবজেক্ট মানে শেপ ইনসার্ট করা আছে, সেটাকে সিলেক্ট করে আমরা ফরম্যাট যে ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় যে ফরম্যাট ট্যাব, সেখানে যে আমাদের অ্যারেঞ্জ গ্রুপের আন্ডারে পজিশন, এবং পজিশনের ভিতরে আমরা দেখব যে বেশ কয়েকটি পজিশন এখানে দেয়া আছে। নাম্বার 1 ইনলাইন উইথ টেক্সট। তো ইনলাইন উইথ টেক্সট দিলে আমাদের এই অবজেক্টের উপরে এবং নিচে টেক্সট থাকবে, কিন্তু সাইডে কোনো টেক্সট থাকবে না। এবং এই অবস্থায় থাকলে এটাকে মুভ করা একটু কঠিন, যে কারণে আমরা পজিশন থেকে আবার যদি অন্য কোনো পজিশনে নিয়ে যেতে চাই, পজিশন ইন টপ লেফট উইথ স্কোয়ার, তাহলে দেখব যে আমাদের এটা একদম টপ লেফটে চলে গেছে। আবার পজিশনে এসে আমরা যদি এটাকে দেখি বটম রাইট, তাহলে দেখব পেজের একেবারে বটমে ডান পাশে যে এটা অ্যালাইন করলো। এবং এটা এখান থেকে আমরা এটাকে হচ্ছে বটম লেফটে নিয়ে নিলাম, এবং দেখা যাচ্ছে যে পাশের টেক্সটগুলো একটু সাইডে চলে আসছে, এই আমাদের অবজেক্টের সাইডে। এইবার র্যাপ টেক্সটকে এখান থেকে আমরা বলে দিচ্ছি স্কোয়ার। তো স্কোয়ার বলে দিলে আমরা এটাকে যখন মুভ করব তখন দেখব যে এটার পাশে টেক্সটগুলো অ্যালাইন হয়ে যাচ্ছে। এবং আমরা চাইলে এটাকে আরেকটু উপরে নিতে পারি, আমরা যেখানে মুভ করব এর চতুর্পাশে টেক্সটগুলো অ্যালাইন হবে। এবং র্যাপ টেক্সট থেকে স্কোয়ার, টাইট, থ্রো, টপ অ্যান্ড বটম, বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট দেওয়ার মানে হচ্ছে লেখার নিচে, টেক্সটের নিচে থাকবে শেপটা। আর ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে নিচে টেক্সট থাকবে, এটা তার উপরে থাকবে। এবং আমরা এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে স্কোয়ারটাই বলা থাকে দেওয়ার জন্য পরীক্ষায়। তো এটা স্কোয়ার অ্যাপ্লাই করলাম। এবং এই রকম যদি একাধিক শেপ থাকে, কন্ট্রোল ডি দিয়ে আমরা একটা ডুপ্লিকেট করলাম এবং একটার কালার একটু চেঞ্জ করে অন্য একটা কালার নিয়ে নিই। তো দুটো শেপ যখন থাকে তখন একটা আরেকটার উপরে বা নিচে যখন থাকবে এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি। যেমন উপরের শেপটাকে ব্যাকে পাঠাবো, তাহলে ব্রিং ফরওয়ার্ড থেকে আমরা এখানে ফরওয়ার্ড তো মূলত উপরে নিয়ে আসবে, আমরা সেন্ড ব্যাকওয়ার্ড থেকে এটাকে ব্যাকে পাঠালাম। আবার যদি এটাকে উপরে নিয়ে আসতে চাই, সিলেক্ট করে ব্রিং ফরওয়ার্ড দেব, এটা উপরে চলে আসবে। আবার দুটো শেপকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইন অবজেক্টে যখন যাব, এখান থেকে আমরা অ্যালাইন টপ, দুটো টপে অ্যালাইন করে গেল, এই অবস্থায় আমরা নিতে পারি। তো এটা শেপের কথা। আমরা ইমেজ নিয়েও একই রকম পজিশনিং করতে পারি। যেমন এটাকে আমরা চাচ্ছি বাম পাশে নিতে, ফরম্যাট, পজিশন, আমরা এটাকে টপ লেফটে নিলাম
র্যাপ টেক্সট এটাকে স্কোয়ার করে দিলাম। তাহলে এটা যদি দ্য সানের একটু নিচে নেই, নিয়ে আমরা এটাকে এই অবস্থায় রাখলাম। পাশের যে প্যারাগ্রাফ সেটা কিন্তু ইমেজের ডান পাশে চলে গেল। তো এইভাবে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের যে ইমেজগুলো বা শেপগুলো রয়েছে সেটা অ্যাক্সেসিবিলিটি ইস্যু সলভ করার জন্য, অর্থাৎ যার চোখে দেখতে অসুবিধা হয়, যার কালার ব্লাইন্ডনেস আছে, সে যেন এগুলো পড়তে পারে, বুঝতে পারে, সেই কারণে এখানে অল্টার টেক্সট ইনসার্ট করব। যেটা ইতিমধ্যেই আমরা শিখেছি। এই সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে এডিট অল্টার টেক্সট যদি ক্লিক করি, ডান পাশে একটা অল্টার টেক্সট প্যান ওপেন হলো। এখানে আমরা যে টপিক্সের ইমেজ সেটা দিয়ে দিলাম, যে দি সান দিয়ে ক্লোজ করে দিলাম। এটা অল্টার টেক্সট দেয়া না থাকলে আমরা দেব। আবার যদি অনেক সময় প্রশ্ন বলে যে অল্টার টেক্সট দেয়া আছে সেটা রিমুভ করতে হবে, তাহলে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক অথবা ফরম্যাট ট্যাবে এসে অল্টার টেক্সটে ক্লিক করে আমাদের যে টেক্সটটা আছে সেটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব এবং এটা ক্লোজ করে দেব। তাহলে অল্টার টেক্সট অ্যাড অথবা রিমুভ আমরা জানলাম। এবং এই চ্যাপ্টারে আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলছি। এগুলো বারবার প্র্যাকটিস করবেন পরীক্ষায়, অন্তত পজিশনিং, তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জ এবং অল্টার টেক্সট, এগুলো প্রতিটি পরীক্ষায় থাকে। খুব গুরুত্ব সহকারে এটা প্র্যাকটিস করবেন। খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখা হবে পরবর্তী চ্যাপ্টারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে এক্সাম প্রিপারেশন, এই কোর্সের একদম শেষ চ্যাপ্টার 7-এ চলে আসছি। এখানে আমরা ডকুমেন্ট ম্যানেজ এবং কোলাবোরেশন করা শিখব। এখানে প্রথম চ্যাপ্টারে আমাদের যে সেকশন সেটা হচ্ছে অ্যাড অ্যান্ড ম্যানেজ কমেন্ট। আমরা ডকুমেন্টে কমেন্ট অ্যাড করা, সেটা হচ্ছে রিভিউ করা, রিপ্লাই করা, রিজলভ কমেন্ট এবং ডিলিট কমেন্ট, এই বিষয়গুলো শিখব। আমরা এক্সারসাইজ ফাইল থেকে 7.1 এই এক্সারসাইজ ফাইল ওপেন করে আমরা আমাদের পেজে যদি যাই, তাহলে আমাদের পেজের যে কোনো জায়গায় যে কোনো টপিক্সে যদি আমার কোনো কমেন্ট করার থাকে, কোনো কিছু নির্দেশনা দেওয়ার থাকে, সেটা কমেন্ট আকারে বলতে পারি, বা পরে প্রয়োজনে যেন আমি নিজে বুঝতে পারি সেই জন্য কমেন্ট করা থাকে। তো হোয়াট ইজ দ্য সোলার সিস্টেম, এখানে পাশে ক্লিক করে আমি এখান থেকে ইনসার্ট ট্যাব থেকে আমরা যদি দেখি কমেন্ট একটা গ্রুপ আছে, ইনসার্ট ট্যাব থেকে ডান দিকে গেলে ইনসার্ট ট্যাব সিলেক্ট করে রিবনের মাঝামাঝি কমেন্ট ক্লিক করলে আমরা এখান থেকে যিনি অথর তার নাম দিয়ে সে এখানে কমেন্ট করবে। আমরা বলতে পারি যে চেঞ্জ দ্য কালার অফ দ্য টেক্সট, এটুকু বললাম। আমাদের এখানে কমেন্ট দেয়া হয়ে গেল। আমরা যদি ইমেজের সাইজটাকে কোনো কিছু নিয়ে কমেন্ট করতে চাই, তাহলে এখান থেকে আবার কমেন্টে ক্লিক করলাম, এখানে আমরা দিয়ে দিলাম যে চেঞ্জ দ্য সাইজ অফ দ্য ইমেজ, কমেন্ট হয়ে গেল। এবং আমরা যদি নিচে আসি, আরও বেশ কয়েকটি কমেন্ট আমরা করতে চাই। আওয়ার প্ল্যান্ট ওভারভিউ, এই জায়গাতে আমরা কমেন্ট করছি। এই কমেন্টটা ইনসার্ট থেকে না দিয়ে আমরা রিভিউ থেকেও করতে পারি। রিভিউয়ে যখন যাব, কমেন্ট নামে একটা আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা দেখব যে নিউ কমেন্ট, যখন ক্লিক করব এখানে কিন্তু কমেন্ট চলে আসছে, নতুন কমেন্ট, মডিফাই দ্য টেবিল। ওকে, আমার কমেন্ট হয়ে গেল। এবার শো কমেন্টে যদি ক্লিক করি, এই কমেন্টগুলো শো করবে। আবার শো কমেন্টে আরেকবার ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। তার মানে এই শো কমেন্টে ক্লিক করে আমরা কমেন্ট শো বা হাইড করতে পারি। এবং আমরা যদি দেখি, তো আমরা শো কমেন্ট আবার করছি। আমরা যে জায়গায় আছি সেখান থেকে আগের কমেন্টে যদি যেতে চাই, প্রিভিয়াস করে আমরা আগের কমেন্টে গেলাম, আরও প্রিভিয়াস, আগের কমেন্ট। এখন কমেন্টে আসার পরে আমাদের দুটো কাজ।
এক হচ্ছে কমেন্ট পড়ে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে এবং সেটা যদি করতে হয় সেটা করা, অথবা সেই কমেন্টের রিপ্লাই দেওয়া, আর আমরা যদি ইনস্ট্রাকশন ফলো করি সেটা রিজলভ করে দেওয়া। তো আমরা চেঞ্জ দ্য কালার অফ টেক্সট, এটার আমরা যদি রিপ্লে দেই, চেঞ্জ দ্য কালার অফ দ্য টেক্সট, তাহলে এটা হুইচ কালার ডু ইউ লাইক বা প্রিফার, এভাবে দিয়ে আমরা এটার হচ্ছে রিপ্লাই দিলাম। তো এটার রিপ্লাই হয়ে গেল। আবার আমরা পরবর্তী কমেন্ট যদি আসি, এটা হয়তো বা বলছে চেঞ্জ দ্য সাইজ অফ দ্য ইমেজ, আমরা এটাকে সাইজ যদি চেঞ্জ করতে চাই করলাম। এখন কমেন্টে রিপ্লাই দেয়া অথবা কোনো একটা নির্দিষ্ট কমেন্টকে আমরা ডিলিট করতে চাই, তাহলে সেই রিপ্লাই কিভাবে দিতে হয় সেটা দেখলাম। ডিলিট কিভাবে করতে হয়, এই যে কমেন্টটা অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ অবস্থায় এই কমেন্টে এখানে ডিলিটে প্রেস করে, এক নম্বর হচ্ছে ডিলিটে দিলে শুধু ওই কমেন্ট ডিলিট হবে, আর যদি নিচে ডিলিট অল কমেন্টস ইন ডকুমেন্ট দেই, তাহলে এই ডকুমেন্টের সমস্ত কমেন্ট ডিলিট হয়ে যাবে। আরেকটা অপশন হচ্ছে কমেন্টের উপর এসে রাইট বাটনে ক্লিক করলে, আমরা যদি এখানে রাইট বাটনে ক্লিক করি তখন ডিলিট কমেন্ট আসে, কিন্তু এটা একটু জটিল প্রক্রিয়া, অনেক সময়ই ক্লিক করা ঠিকমতো হয়ে ওঠে না। তো আমাদের জন্য সবচেয়ে ইজি হলো রিভিউয়ে এসে সিলেক্ট করা আগে কমেন্ট, তারপর সেটা ডিলিট করা। যেমন এটাকে আমরা ডিলিট করে দিলাম, দিয়ে আমরা যদি নেক্সট কমেন্টে যাই সেটাকেও আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট করলাম, নেক্সট কমেন্টে এসে এটা যদি বলি যে না এটা আমরা রিজলভ করে ফেলেছি, তাহলে আমরা জাস্ট রিজলভে ক্লিক করব, তার মানে বোঝা যাচ্ছে এই কমেন্টের যে কাজ ছিল সেটা সলভ হয়ে গেছে। আবার যদি চাই এখানে ক্লিক করলে সেটা রিওপেন হবে, তাহলে রিজলভ করতে পারি, আবার সেটা রিওপেন করতে পারি, এরপরে সেটা আবার ডিলিট করতে পারি। তো এইভাবে আমরা যদি নতুন কমেন্ট দেয়া, সেটা আগের কমেন্টে যাওয়া, পরের কমেন্টটা শো করা, হাইড করা, আবার সেটা ডিলিট করা, এই কাজগুলো আমরা করতে পারি। যেমন নেক্সটে ক্লিক করলে আমাদের এই কমেন্ট আসছে মডিফাই দ্য টেবিল, আমরা এটার রিজলভ করলাম, করে জাস্ট শো অ্যান্ড হাইড কমেন্টে ক্লিক করছি, এটা হাইড হয়ে গেল। এই হচ্ছে আমাদের কাজ। যদি মনে হয় যে না এটা ডিলিট করব, তাহলে শো কমেন্ট এসে আমাদের নেক্সট কমেন্ট নিয়ে জাস্ট ডিলিট বাটনে প্রেস, আমাদের এটা ডিলিট হয়ে গেল। তো এখান থেকে অন্তত একটা প্রশ্ন তো থাকবেই, অনেক সময় কমেন্ট ইনসার্ট করতে বলে, অথবা সেটা রিপ্লাই দিতে বলে, অথবা সেটা রিজলভ করতে বলে, অথবা সেটা শো বা হাইড করতে বলে। তো এটা এই ছোট্ট বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষায় এটা তো আসার মতো একটা প্রশ্ন। খুব ভালোভাবে এটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার প্রস্তুতি নেবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 7-এর সেকেন্ড সেকশনে আছি। আমরা এই সেকশনে কিভাবে ট্র্যাক চেঞ্জ করতে হয় এবং সেটা ম্যানেজ করতে হয় এটা শিখব। তো এই জায়গায় আমরা নতুনভাবে ট্র্যাক চেঞ্জ করা, সেটা রেকর্ড করা, রিভিউ করা এবং সেটার যদি কোনো চেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করি অথবা রিজেক্ট করি সেটা দেখব, এবং এই ট্র্যাক চেঞ্জটাকে আমরা লক করতে পারবো এবং আনলকও করতে পারবো। তো আমরা চলে যাচ্ছি 7.2 আমাদের এক্সারসাইজ ফাইলে। এখানে এই অনেক কিছুই ফরম্যাটিং করা আছে। যদি আমরা কোনো কিছুকে চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারি। প্রথমে আমাদের রিভিউ অপশনে যাচ্ছি এবং রিভিউ ট্যাবে ক্লিক করলে মাঝখানে ট্র্যাকিং যে গ্রুপটি আছে সেই গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে ট্র্যাক চেঞ্জ। তো ট্র্যাক চেঞ্জে যদি ক্লিক করি, করার পর আমরা যে কোনো চেঞ্জ এই স্লাইডে এই ডকুমেন্টে করব সেটা রেকর্ড হতে থাকবে। যেমন আমাদের প্রথম যে অংশটি ইন্ট্রোডাকশন, এটা হোম ট্যাবে এসে আমরা এটার সাইজ একটু বড় করে দিচ্ছি এবং পাশেই কিন্তু দেখা যাচ্ছে যে ফরম্যাটেড ফন্ট 20 মানে পয়েন্ট, এবং এটার যদি আমরা কোনো ফন্ট চেঞ্জ করি সেটা রেকর্ড হচ্ছে। আমরা এটার কালার চেঞ্জ করতে পারি। এখানে যদি কোনো কিছু আমরা ডিলিট করে দিই, টেক্সট ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, এটা সরাসরি হাইড হচ্ছে না, এটা দেখাচ্ছে যে এটা মানে কেটে দেওয়া হয়েছে। তো এই যে চেঞ্জগুলো করছি
কিন্তু পুরোপুরি এটা হাইড হচ্ছে না। এটা দেখার উপায় হচ্ছে আমাদের রিভিউয়ে যে আমাদের এই অ্যারোতে ক্লিক করলে এখানে সিম্পল মার্কআপ হচ্ছে শুধু একটা বার দিয়ে বোঝাবে যে এখানে কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু কি চেঞ্জ হলো সেটা দেখাবে না। আরেকটা অপশন হচ্ছে আমাদের অল মার্কআপ। এটা আগের এবং পরের চেঞ্জ করার আগে পরে কি পার্থক্য, কোথায় কি চেঞ্জ হলো সব রেকর্ডেড সহ দেখাবে এটা। আর আরেকটা হচ্ছে নো মার্কআপ, কোনো মার্কআপ থাকবে না, আমরা যা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরের রেজাল্টটা আমরা দেখব যে কি চেঞ্জ হলো। আরেকটা হচ্ছে অরিজিনাল, যেটাই চেঞ্জ করি না কেন চেঞ্জ করার আগে কি ছিল সেই ফাইলটা আমরা দেখব। তো আমরা দেখতে চাচ্ছি এখন অল মার্কআপে এসে আমাদের এখানে কিছু যদি অ্যাড করি, অ্যাড নিউ টেক্সট, এরপর আমাদের এখানকার যে প্যারাগ্রাফগুলো সেটা হোম থেকে এসে সেটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছি, সেটার ফন্ট সাইজ বড় করছি, কালার চেঞ্জ করে দিলাম, সবগুলোই এখানে রেকর্ডেড হচ্ছে। এবং এখানে যে লিস্ট আইটেম সেগুলো লিস্ট আইটেমের লিস্ট ডিজাইনটাও আমরা চেঞ্জ করলাম এবং এটাও কিন্তু রেকর্ড হচ্ছে। পাশে এটাকে যদি আমরা একটু ইনডেন্ট দেই, ইনডেন্ট দিয়ে সরাই দেই, সেটা রেকর্ড হচ্ছে। এইভাবে যত চেঞ্জ আমরা করলাম, আমাদের এখানে যে টেবিলটা সিলেক্ট করে ডিজাইনে যে টেবিলে একটা ডিজাইন দিলাম এবং সেটা রেকর্ড হলো যে ফরম্যাটেড টেবিল। তো এই হচ্ছে আমাদের যে ট্র্যাক চেঞ্জ, সেই ট্র্যাক চেঞ্জ করলাম রিভিউ থেকে, এটা দেখলাম যে ট্র্যাক চেঞ্জ হলো। এখন এই ট্র্যাক চেঞ্জ হওয়ার পরে আমরা কোন অবস্থায় দেখতে চাই, এটাকে সিম্পল মার্কআপে দেখব নাকি অল মার্কআপে দেখলাম। এবং এই ট্র্যাক চেঞ্জ হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে হয় এই চেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করা, রিভিউ করা, কিছু অ্যাকসেপ্ট করব, কিছু হয়তো রিজেক্ট করব। তো রিভিউ যখন করব, হয়তো কেউ আমাকে ফাইল পাঠালো, সে হয়তো সিম্পল মার্কআপে পাঠালো। তো আমি প্রথমে এসে এখান থেকে অল মার্কআপটা দিয়ে দেব। দিয়ে আমরা যদি দেখি এই যে পাশে চেঞ্জ, এখানে অ্যাকসেপ্টে যদি দেই অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট, তার মানে প্রথম যে চেঞ্জটা হয়েছে এটা আমি অ্যাকসেপ্ট করছি। যদি চাই অ্যাকসেপ্ট অল চেঞ্জ, তাহলে এখানে যতগুলো পরিবর্তন হয়েছে সবগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর যদি বলি এখানে রিজেক্ট, তাহলে রিজেক্ট অ্যান্ড মুভ নেক্সট, তাহলে এই প্রথম চেঞ্জটা রিজেক্ট করবে, মানে আগেরটাই থাকবে, পরের মার্কআপে যাবে। তো যেহেতু এটা কালার একেবারেই চেঞ্জ করা, আমি এটাকে প্রথমটাকে রিজেক্ট করে আমরা পরের মার্কআপে যাচ্ছি, রিজেক্ট অ্যান্ড মুভ টু নেক্সট। এবার এটাকে কেটে দেওয়া হয়েছে, আমি এটাকেও রিজেক্ট করছি। অ্যাড নিউ টেক্সট, এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম এবং এরপরে যে চেঞ্জগুলো হলো সেই চেঞ্জগুলোকে আমি এখান থেকে অ্যাকসেপ্ট দিস চেঞ্জ, এটা অ্যাকসেপ্ট করলাম। এরপরে এটাকে পরেরটাকে আমি হয়তো রিজেক্ট চেঞ্জ করে দিলাম। দেবার পর লাস্টে যে ডিজাইনটা করা হলো এটাকে আমি রিজেক্ট করে দিচ্ছি, রিজেক্ট, এরপর এটা অ্যাকসেপ্ট। এইভাবে প্রতিটা বিষয় দেখে দেখে এটাকে আমি অ্যাকসেপ্ট করছি, করে আমাদের যা চেঞ্জ সেটা রিভিউ করে আমি অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করতে পারি। এরপরে আমরা যদি আমাদের এই মার্কআপগুলোকে আবার একটু দেখি, কোথাও চেঞ্জ করে আমাদের কালার চেঞ্জ করে দিলাম এবং এই মার্কআপগুলো এরকম আরও কিছু যদি থাকে, এই সান এটাকে একটু বড় করে দিচ্ছি, তারপর হচ্ছে এটাকে আগের অবস্থায় ফিরে নিয়ে আসতেছি, কালার অটোমেটিক, ফন্ট সাইজ একটু ছোট করার পর এটাকে যদি প্রোটেক্ট করতে চাই তাহলে আমাদের রিভিউয়ে এসে এই ট্র্যাক চেঞ্জের নিচে অ্যারোতে ক্লিক করলে দেখব লক ট্র্যাকিং, এবং যখন লক ট্র্যাকিংয়ে আমরা ক্লিক করব তখন এটা পাসওয়ার্ড চাইবে। আমরা যে কোনো একটা পাসওয়ার্ড আপাতত দিয়ে দিচ্ছি এবং একই পাসওয়ার্ড দ্বিতীয়বার দিতে হবে। দিয়ে ওকে যখন করব, এরপরে কিন্তু আমি এসে আর এই বিষয়গুলো চেঞ্জ করতে পারবো না। তো আমরা এসে যদি এখানে এখন অল মার্কআপে যাই, যে এটাকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে চাই, করার সুযোগ নেই, এগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। তো এটা আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে এই যে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা আছে মার্কআপটা, ট্র্যাক চেঞ্জটাকে আগে
ফ্রি করতে হবে। তাহলে ট্র্যাক চেঞ্জের এখানে এসে লক ট্র্যাকিং, আমরা পাসওয়ার্ড দিয়ে লক করছি, এটা এবার আনলক করব। এরপর যখন ক্লিক করব, প্রথমেই আনলক ট্র্যাকিংয়ের জন্য আমার পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ড দেওয়া ছিল লক করার সময় সেটা দিলে, ওকে করলে এটা ওপেন হলো। এবং এটা আমরা যে বলছি যে হ্যাঁ, প্রথমটা আমরা রিজেক্ট করে দিচ্ছি, এরপরের বাকিগুলো সব অ্যাকসেপ্ট করে দিচ্ছি, অ্যাকসেপ্ট অল চেঞ্জেস। আমাদের কাজ হয়ে গেল। এবার ট্র্যাক চেঞ্জ অফ। এবং এখানে যা যা শিখলাম আমরা আমাদের বারবার সেটা প্র্যাকটিস করে আয়ত্ত করব। এবং ট্র্যাক চেঞ্জ থেকে কিছু প্রশ্ন অবশ্যই থাকে। তারপরে আমাদের এর আগে যে আলোচনা করলাম কমেন্টস করা, এই বিষয়গুলো থাকে। তো পুরো চ্যাপ্টারে, পুরো কোর্সে যা যা শেখানো হলো আমরা চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে সামারাইজ করে, মূল পয়েন্টগুলোতে ফোকাস করে যেন আপনারা পরীক্ষাটাকে ভালো করতে পারেন, ভালোভাবে বুঝতে পারেন, সেই চেষ্টা করা। বারবার প্র্যাকটিস করে আয়ত্ত করবেন। আমরা তো সাথে আছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।